বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি বিপ্লব দাস বলছিলাম। আপনারা সকলেই জানেন যে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, যিনি দীর্ঘ 11 বছর তিনি মুখ্যমন্ত্রী পদে ছিলেন। মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত হয়েছেন 80 বছর বয়সে তার পাম এভিনিউর বাড়িতে। বুদ্ধদেব বাবু ছিলেন কবি সুকান্ত ভট্টাচার্যের ভাইপো, তাই তিনি একটা সংস্কৃতি মনস্ক মানুষ ছিলেন। তার এই যে মুখ্যমন্ত্রী হওয়ার পিছনে তো অনেক ঘটনা। তিনি যখন প্রেসিডেন্সি কলেজে পড়তেন সেই সময়ে তিনি ছাত্র রাজনীতিতে তার হাতে খড়ি হয়, আর সেই প্রেসিডেন্সি কলেজে তিনি বাংলা নিয়ে পড়তেন এবং সেখান থেকেই তৎকালীন যে রাজ্য সম্পাদক প্রমোদ দাশগুপ্ত সিপিএম এর, তার চোখে তিনি পড়ে গিয়েছিলেন এবং সেই সময় থেকেই তার রাজনীতিতে হাতেখড়ি হয় এবং 6-এর দশকে পার্টি সদস্য পদ পান। পরে রাজ্য সম্পাদক মন্ডলী, কেন্দ্রীয় কমিটি, ক্রমে পলিট ব্যুরোর সদস্য হন। 7-এর দশকে তিনি সংসদীয় রাজনীতিতে প্রবেশ করেন। তারপরে তো 1977 সালে কাশীপুর বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচনী লড়াই, তারপরে বিধায়ক হন। 1987 সালে তিনি প্রথমবার যাদবপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী হন এবং টানা 24 বছর এই কেন্দ্রের বিধায়ক ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। এবং পরিবর্তনের হাওয়ায় 2011 সালে তার মন্ত্রিসভায় আমলা রাজনীতিবিদ মনীশ গুপ্তের কাছে পরাজিত হতে হয়, বর্ষিয়ান রাজনীতিবিদকে। এর আগে বাংলার রাজনীতিতে মুখ্যমন্ত্রী হিসেবে নিজের কেন্দ্রে ভোটে লড়ে হেরে যাওয়া রেকর্ড ছিল একমাত্র প্রফুল্লচন্দ্র সেনের। 2011 সালে সেই তালিকায় চলে আসেন বুদ্ধদেব ভট্টাচার্য। আজ বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত হয়েছেন। আমরা গভীর শোকাহত, তার পরিবারকে জানাই গভীর সমবেদনা। সেই সঙ্গে আজকে আমরা তার স্মৃতিচারণা করব যে এই বুদ্ধদেব ভট্টাচার্য যখন তিনি ছাত্র রাজনীতিতে আসেন সেই সময় অনেকেই তার সঙ্গী ছিলেন। তাদের মধ্যে অন্যতম এক সঙ্গী, যিনি আজকে এ বাংলার পরিচিত এক মুখ রাজনৈতিক বিশ্লেষক, অধ্যাপক ডক্টর রাজাগোপাল ধর চক্রবর্তী। রাজাদা, আপনাকে স্বাগত জানাচ্ছি। রাজাদা, খুবই দুঃখের খবর, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত হয়েছেন। ছাত্র রাজনীতি, তখন আপনিও ছাত্র রাজনীতি, 6-এর দশক, তখন ছাত্র রাজনীতি করতেন বুদ্ধদেব বাবু প্রেসিডেন্সি কলেজে, এবং তারপর তার পার্টিতে আসা, বাম রাজনীতিতে আসা। তো সেই সময় থেকে আপনি বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে ছিলেন, আপনিও বাম রাজনীতি দিয়ে হাতে খড়ি হয়েছিল আপনার। সেই সময় প্রায় আপনারা একসঙ্গে প্রায় রাজনীতি করেছেন বলা যায়। কিভাবে দেখেছিলেন সেই সময়কার বুদ্ধদেব ভট্টাচার্য? যাই হোক, প্রথমেই আমার সমবেদনা প্রয়াত নেতার প্রতি, আমার শ্রদ্ধা। আমার সঙ্গে ওনার অনেক বয়স ডিফারেন্স। আমি 79 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে আসি এবং 77-এ বামেরা ক্ষমতায় আসে। সেখানে উনি তথ্য দপ্তরের মন্ত্রী ছিলেন, ইনফরমেশন অ্যান্ড কালচার দপ্তরের মন্ত্রী ছিলেন। এবং তখন 79 সালে আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি, তো আমার ক্যাম্পাস ছিল বড়নগর, ইকোনমিক্স বিল্ডিং বড়নগরে। আর আমাদের আসতে হতো সেখান থেকে কলেজ স্ট্রিটে আসতে হতো, কেন মেন ক্যাম্পাস সেখানে, রাজনীতির জায়গাটাও সেখানে। আমি কলেজ স্ট্রিট ক্যাম্পাসের অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি ছিলাম। সেক্রেটারি ছিল মানব মুখার্জি এবং সেন্ট্রাল কাউন্সিলের জেনারেল সেক্রেটারি ছিল সৈফুদ্দিন চৌধুরী। এবং আমার সময়কার অনেক বিশ্ববিদ্যালয়ের এরাই পরবর্তীকালে মানে মন্ত্রী হয়েছে বা সিপিএম এর বড় বড় জায়গায় তারা গেছে। আমার প্রথম মনে পড়ে যে আমরা যখন একদিন হঠাৎ ইউনিভার্সিটিতে কাঁটা কল বলতাম, আমরা বড়নগরে ক্লাস করছি, ফোন এলো যে আমাকে যেতে হবে কলেজ স্ট্রিটে, কেননা বুদ্ধদেব বাবুর ক্লাস নেবেন। বুদ্ধদা বলা হতো তখন, আর বাবুটা ছিল না। সিপিএম পার্টিতে তখন জ্যোতি বসুই একমাত্র জ্যোতিবাবু, আর আমি প্রমোদ বাবু কি প্রমোদ দাশগুপ্ত, প্রমোদ দাও বলা হতো। আমার সে অদ্ভুত স্মৃতির কথা মনে পড়ছে। আমাকে বলা হলো যে তুমি চলে এসো 5টা নাগাদ, ক্লাস হবে, বুদ্ধদার ক্লাস নেবেন, ঠিক আছে? তো বুদ্ধদেব বাবু দেখলাম যথারীতি গিয়ে
একটা মানে ক্লাসরুম যেখানে নর্মাল ইউনিভার্সিটি ক্লাস হয় সেটা আগে থেকে বলে রাখা হয়েছিল। সেখানে উনি সুন্দরভাবে মানে অনেক কিছু ব্যাখ্যা করছিলেন এবং যখন আমার সঙ্গে পরিচয় করা হলো অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে উনি আমার সঙ্গে কথা বললেন। একজন মন্ত্রী, একজন অত বড় নেতা যার নাম কাগজে পড়ি দেখি, এবং স্কুলে থাকতে থাকতে উনি ছাত্র ফেডারেশন নেতা ছিলেন। কাগজে ওনার নাম টাম দেখতে আমি চমকেই যাই, কিন্তু উনি বললেন তোমার নাম আমি শুনেছি। খুব ভালো, হ্যাঁ, অনেক কথা বললেন, পরিচয় হলো এবং তারপরে আমরা একটা কনফারেন্স করলাম আসামের একটা কিছুদিন পরে। আসামে তখন মানে গন্ডগোল এইখানে চলছে। এইখানে আসাম যখন আপনার সাথে বুদ্ধদেব বাবু ওই ক্লাস নিতে এসেছেন তখন বুদ্ধদেব বাবু কি মন্ত্রী হয়ে গেছেন? মন্ত্রী ৭৭ সালেই আচ্ছা মন্ত্রী হয়ে আচ্ছা গেছে। আচ্ছা 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 ৭৭ সালেই মন্ত্রী হয়ে গেছেন এবং মন্ত্রী বলে কেউ বুঝতে পারবে না যে তার আচার ব্যবহার চেহারায় যে কোনো পরিবর্তন কিছু নেই। হ্যাঁ, সে সেখানে রীতিমতো ক্লাস নিচ্ছে, একজন মানে কমরেডদের ক্লাস নিচ্ছে, মানে পার্টি কর্মীদের যারা সমতুল্য বলেই ট্রিটেড, তাদেরকে উনি ক্লাস নিচ্ছেন, বিভিন্ন ইস্যুর উপর ব্যাখ্যা করছেন, বেশ সাবলীল গতিতে উনি কথা বলছেন, যেটা মানে অন্য টিচারদের থেকেও মানে যে কোনো অংশে কম নয় সেটা উনি বুঝিয়ে দিয়েছিলেন, সেটা বোঝা গেছিল ওনার কথাবার্তাতে। সেই তারপরে ক্লাস হয়ে যাওয়ার পরেই তখন আমার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। তখন উনি প্রথমেই বললেন তোমার নাম আমি শুনেছি। মানে দেখো, একজন অত বড় গোছের নেতা যদি আমার মতন সাধারণ একজন ছাত্রকে বলে যে তোমার নাম শুনেছি, আমার তখন অবস্থাটা কি হয়? তখন মনে হয় যে একটা শ্রদ্ধার জায়গা, ভালোবাসার জায়গায় তো যাই আমি প্রবেশ করছি। যাই হোক, উনি বেশ কিছু কথা বললেন এবং আমার সঙ্গে কিছু প্রশ্ন করলেন, আমার সেগুলো আর এখন খেয়াল নেই। আমাকে বললেন যে তোমাকে একটা দায়িত্ব নিতে হবে। আমরা তখন আসাম জ্বলছে, বুঝেছেন, হুম, আসাম জ্বলছে, আসামের উপর একটা কনফারেন্স করব। তোমাকে তার যাবতীয় ব্যাকগ্রাউন্ড তোমাকে তৈরি করতে হবে এবং আমি সেই কনফারেন্সে যাবতীয় মানে তথ্য, মানে আসামে কি কি হচ্ছে না হচ্ছে এবং সেগুলো উনি মাঝে মধ্যে আসতেন। উনি আসতেন, শ্যামল চক্রবর্তী বলে এখন বোধহয় প্রয়াত হয়েছেন, শ্যামল হুম, চক্রবর্তী, ওনারাও আসতেন। এগুলো আর এই ব্যস্ততার মধ্যেও কিন্তু মানে এগুলো দেখতেন, মানে কি 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 লিখেছি সেগুলো উনি দেখতেন এবং অত্যন্ত মানে ভাবতে পারা যায় না আজকাল নেতা মন্ত্রীদের যা দেখি তার সঙ্গে সম্পূর্ণ ভিন্ন। অত্যন্ত শ্রদ্ধা সেদিনই আমার মনের প্রতি তৈরি হয়েছিল এবং পরবর্তীকালে আমি মানব পরে মন্ত্রী হয়েছিল, আমরা একসঙ্গে আসামেও গেছিলাম। তারপরে আমি আর গৌতম দেব তিনিও মন্ত্রী হয়েছিলেন, আমরা আর সেই সঙ্গে এই আসাম কনফারেন্স নিয়ে ভৃগু উপকার, তারপরে আরো প্রফুল্ল মহন্ত বলে তারা নেতা ছিল সেখানকার, নীতিন ঘোড়া, এলাম অনেকের সঙ্গে আমরা দেখাও করেছিলাম, তারা এসেও ছিল। খুব গোপনে তারা এসেছিল, আমরা তাদের বলতে দেওয়া হয়েছে, আসাম কনফারেন্স তাদের বলতে দেওয়া হয়েছে, তারা চলেও গেছিল। যাই হোক, এখন বুদ্ধদেব দার সঙ্গে সেইখানেই আমার পরিচয়। তারপরে আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি, আমার মনে আছে যে আমাদের কাঁটাকালে 21শে ফেব্রুয়ারি অনুষ্ঠান হতো। 21শে ফেব্রুয়ারি মানে ভাষা দিবস, হুম, বাংলাদেশেরই অনুষ্ঠান দিন। সে বাংলাদেশের কথা বলতে একটু আবেগ প্রবণতা লাগছে। আমরা সেখানে কাঁটাকালে সেটা হতো, মানে কত অন্য কোথাও হতো কিনা আমার জানা নেই, বেশ বড় করেই হতো। তখন আমরা ঠিক করলাম যে কোন একটা বাংলা ফিল্ম যদি পাওয়া যায়, বিশেষ করে যেগুলো পশ্চিমবঙ্গ সরকারের যারা এই সমস্ত এগুলো আছে, যারা ফিল্ম ডিভিশন আছে, তাদের কোনো ফিল্ম যদি পাওয়া যায়, হুম, তো তখন আমরা বুদ্ধদেব বাবুর কাছে চলে গেলাম, বুঝেছেন। হুম, এবং তখন একটা নিয়ম ছিল যে পার্টি অফিসের কারোর কাছ থেকে একটা চিঠি নিয়ে গেলে, তখন ওনার একজন সেক্রেটারি ছিলেন অংশু সুর বা এরকম কিছু নাম, উনিও বোধহয় বিশিষ্ট আবৃত্তিকার বা কিছু ছিলেন। তো উনি সেই চিঠি দেখাতেই সঙ্গে সঙ্গে বুদ্ধদেবু ঘরে ডাকলেন। তো উনি বললেন কি কারণে এসেছো? আমি বললাম যে আমরা একটা ফিল্ম করবো, কোথায়, 21শে ফেব্রুয়ারি অনুষ্ঠান হবে, একটা ভালো বাংলা ফিল্ম, পশ্চিমবঙ্গ সরকারের যে ফিল্ম ডিভিশন আছে তারা করেছে, যদি আমাদেরকে একটু ব্যবস্থা করে দেন আমরা দেখাবো। উনি বললেন যে দেখো, মানে 21শে ফেব্রুয়ারি নিয়ে তো আমরা কিছু ফিল্ম করিনি, হ্যাঁ, তোমরা 21শে ফেব্রুয়ারি অনুষ্ঠানটাকে কেন নষ্ট করবে যে এরকম একটা মানে ফিল্ম দেখিয়ে, যেটা আমরা সরকার তৈরি করেছি, সেটা আমরা তো এখনো কিছু করিনি, সবই হয়ে গেছে, আমাদের আসার আগেই হয়ে গেছে। এগুলো অত্যন্ত সত্যজিতের বেশ কিছু ফিল্ম আছে, তপন সিনহার ফিল্ম আছে, কিন্তু এগুলো তো ভাষা দিবসের সঙ্গে যাবে না। এটাকে তোমরা কেন করছো? ভাষা দিবসের গুরুত্বটা তোমাদের আলাপ আলোচনায় ডাকো, ভালো যারা এই সমস্ত ভাবে যাদের অভিজ্ঞতা আছে তাদেরকে ডাকো। ভাষা দিবস অন্য একদিন যেদিন বলবে আমি তোমাদের ব্যবস্থা করে দেবো,
ভাষা দিবসের দিন আমি সেদিনকে বুঝেছিলাম যে মানুষটা মানে কতটা প্রাসঙ্গিক হলে এই ধরনের কথা বলতে পারেন। উনি যে এড়িয়ে যাচ্ছেন যে আমি তোমাদের দেবো না বা কিছু, সেটা আমাদের কখনো মনে হয়নি। আমরা বুঝলাম যে সত্যি যে কোথায় কি করা যেতে পারে। তো মানে পরে যখন ডিপার্টমেন্টে ফিরলাম, বন্ধুরা বলে কি রে কিছু হলো না? আমরা না সিনেমা দেখার তো সময় নয়, ভাষা আন্দোলনটার ব্যাপারটা আমাদের অন্যভাবে করতে হবে। এবং আমরা তখন খুব মজার কথা, এখন লোকে হয়তো অবাক হয়ে যাবে, তখন আমি যোগাযোগ করি সলিল চৌধুরীর সঙ্গে, বুঝেছেন? সলিল চৌধুরী আসবেন ঠিক করেছিলেন, কিন্তু এত তখন সহজ সরল ব্যবস্থা ছিল আমাদের। কথা ইউনিভার্সিটি ছাত্র বলতেই তারা কথা বললেন, এবং সলিলদা সেদিন আসতে পারেননি। ওনার তখন আমি ওর বাড়িতে গেছিলাম। উনি তখন ওই এর দিকে আপনার ওই বেলভিউ বেলভিউ যেটা হসপিটাল আছে তার উল্টো দিকে একটা মাল্টি স্টোরি বিল্ডিং এ থাকতেন। তো যাই হোক, সেখানে আমি গেলাম। তা উনি বললেন যে দেখো আজকে তো আমার এই ঝামেলা পড়ে গেছে, একটা উনি লিখে দিলেন, বিরাট সুন্দর করে সেটা লিখে দিয়ে রেকর্ড করে একটা ক্যাসেটও আমাকে দিলেন, সেটা আমরা নিয়ে গেলাম। যাই হোক, খুব সুন্দর অনুষ্ঠান হয়েছিল। এবং সেই অনুষ্ঠানে আমরা নির্মলেন্দু চৌধুরীর ছেলে উৎপল, সে আমার খুবই বন্ধু ছিল, উৎপলেন্দু চৌধুরী, তাকে আমরা ডেকেছিলাম। যাই হোক, সেই অনুষ্ঠানটা তো গেল। বুদ্ধদেব বাবুর কিন্তু মনে আছে, পরে যখন দেখা হয়েছে বলে কি রে কি কি করলি, হ্যাঁ ফিল্ম তো দেখালি না, হ্যাঁ তখন ওনাকে বলতে বলে দারুণ কাজ করেছি, সলিলদার বক্তব্য শোনাতে পেরেছিস, বাস। হ্যাঁ, এটা আমার কাছে খুব ভালো লেগেছিল। তারপরে আমার মনে পড়ছে আমি তখন উনি বোধহয় মন্ত্রিত্বে নেই, কোনো একটা ছুটি নিয়ে উনি এতে যেতেন, নন্দনে সব যেতেন, গিয়ে কোনো একটা বই লিখতেন। আমার বইটার নামটা আমার মনে নেই। উনি তখন একটা সাদা গাড়ি করে, বোধহয় নন্দনের কোনো গাড়ি হবে, আমি তখন সেন্ট জেভিয়ার্স কলেজে পড়াতাম বা কিছু, বুঝেছেন? তো পার্কস্ট্রিটের দিকে ইভিনিং এর সময় আমি কোনো কারণে কলেজে কোনো প্রোগ্রামে আমায় যেতে হয়েছে। ওই পার্কস্ট্রিটের মোড় থেকে হেঁটে যাচ্ছি, দেখি বুদ্ধদেব বাবু গাড়ি করে যাচ্ছে। আমাকে কিরে গাড়ি থামিয়ে কিরে, আর বুদ্ধদেব বাবু সবাই চেনেন, প্রচুর লোক ভিড় হয়ে গেছে। আমি বললাম সেন্ট জেভিয়ার্সই পড়া, যা 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 যা, বুঝেছেন? তো এত ভিড় হয়ে গেছে দেখে উনি সেখান থেকে আমাকে ছেড়ে দিলেন। আমি বললাম আপনি কোথায় চললেন? বললেন না, একটা আমি নাটক লিখছি, আমি, হ্যাঁ আমাকে এখন যেতে হবে রে নন্দনে, হ্যাঁ পারলে আসিস, কথা বলবো। ঠিক আছে, সেখানে এই ঘটনাটা ঘটলো। তারপরে আমার মনে পড়ছে, যেটা একটু স্মৃতিচারণ দিনের বলেই মনে করছি, আমি তখন কেরালায় চাকরি করি, মানে কেরালাতে সেন্টার ফর ডেভেলপমেন্ট স্টাডিজে চাকরি করি। আচ্ছা। 1988 কেরালাতে 13 পার্টি কংগ্রেস হচ্ছে, বুঝেছেন? হুম। এবং আমি কর্মসূত্রে কলকাতা এসেছিলাম। তখন আমার সঙ্গে বিমান বসু, অনিল, যেটা আপনি বললেন যে এই প্রমোদ দা মনে করতেন, প্রমোদ দাশগুপ্ত, ওনার সঙ্গে আমার পরিচয়টা খুব অদ্ভুত। সে একদিন পার্টি অফিসে আমি গেছি, আমি জানি না যে আমাকে কেউ চিনবে বলে। হুম। ওনার একটা বিখ্যাত কোট ছিল, সেই কোট, এবং কোটটা রেখে দিয়ে উনি কোথায় গেছিলেন। তারপরে আমরা যখন সেখানে মিটিং করতে গেছি কোনো একটা ব্যাপারে, প্রমোদ দা দেখি হঠাৎ কোথাও হয়ে চলে এসছেন, একটা চুরুট খেতেন, চুরুটটাকে ধরিয়েছেন, এই যে ছোকরা বলে আমাকে ডাকলেন। আমি ভাবিনি যে আমাকে উনি চিনবেন কেন। তারপরে উনি বললেন, হ্যাঁ রাজাগোপাল, আমি তোমায় ডাকছি। প্রমোদ দা এখনো সেটা মনে পড়ে, যে অত উঁচু মাপের নেতা কোনোভাবে হয়তো আমার নাম শুনেছিলেন, উনি ডাকলেন, ডেকে আমায় জিজ্ঞেস করলেন, অন্য কিছু নয়, তখন উইম্বলডন টেনিস চলছে। হ্যাঁ, উনি উইম্বলডন টেনিস, লর্ড লর্ড লিভার বলে বোধহয় কোনো প্লেয়ার ছিল, লর্ড লিভারের খেলাটা দেখলি? আমি বললাম আমি তো দেখিনি। হ্যাঁ, ও আচ্ছা, আমি ভাবলাম তুই বোধহয় এসব খবর টবর রাখিস বলে। যাই হোক, এরা এই ধরনের এদের মধ্য থেকেই আসা। এবং প্রমোদদার যে পরিকল্পনা ছিল যে পার্টির প্রশাসনে একদিন বুদ্ধদেব যাবে, কেন প্রশাসনিক চিন্তা ভাবনা ছিল, পার্টির সংগঠনটা দেখবে বিমান, যেটা আপনি বললেন বিমান বসু, এবং পার্টির যে কাগজপত্র মানে প্রচার, সেটা অনিল দেখবে, অনিল বিশ্বাস দেখবে। এইভাবে ওনার কিন্তু ভাবনা চিন্তা, ওনার ত্রিফলা নিয়েই উনি চলতেন। এবং 1988 পার্টি কনফারেন্স হলো কলকাতা থেকে, আমরা তখন গেলাম। আমার মনে আছে যে প্লেনে করে আমি কলকাতায় ফিরেছিলাম, ওখানে থেকে আমি প্লেনে আমরা গেলাম। আমি, বিমান বসু, অনিল বিশ্বাস, মনোরঞ্জন বাবু বলে একজন কেউ ছিলেন, সিআই2 বড় নেতা মনোরঞ্জন বাবু, উনি ওনার স্ত্রীকে নিয়ে গেছিলেন। কিন্তু বুদ্ধদেব বাবু তখন কিন্তু প্লেনে চড়তে পছন্দ করতেন না। উনি হ্যাঁ, ওনার বোধহয় নিঃশ্বাসের কষ্ট তখন থেকেই ছিল, 88-এর কথা বলছি। উনি কিন্তু ট্রেনে এলেন বা অন্য পার্টির নেতাদের সাথে, কিন্তু আসার পথেই একই হোটেলে আমরা ছিলাম।
যে হোটেলে আমরা ছিলাম রাখা হয়েছিল, একই ঘরে আমি আর আব্দুল্লাহ রসুল একজন বিখ্যাত মানুষ, মানে বিরাট সংগ্রামী মানুষ। উনি মন্ত্রী ছিলেন, প্রথম যুক্তফ্রন্ট মন্ত্রিসভায় উনি ল্যান্ড রিফর্ম মিনিস্টার ছিলেন। এত সহজ সরল পণ্ডিত মানুষ খুব কম দেখেছি। ওনার সঙ্গে আমাকে থাকতে দেওয়া হয়েছিল, আমার বিরাট সৌভাগ্য আমার। আর আমার ঠিক উল্টো দিকে দুটো ঘর ছিল, একটা ঘরে থাকতেন বিমান বসু এবং অনিল বিশ্বাস, ওনারা দুজনে একসঙ্গে থাকতেন। এবং বিমান দা ওখানে নিজের জামা কাপড় কাচতেন, বুঝেছেন। ওনার একটা সাদা ধুতি উনি কাচতেন, আর নীল নীল রঙেতে নীল বলে একটা জিনিস ছিল, উনি কাপড় কেচে নীল দিয়ে নিজেই শুকো দিতেন, বুঝেছেন। আর পাশের ঘরে বুদ্ধদেব বাবু একা থাকতেন, উনি একাই রুমটা কারোর সঙ্গে শেয়ার করতে পছন্দ করতেন না। যাই হোক, আমরা এইভাবেই তারপরে সেই হোটেলে তো নানান ওনাদের নানান কাজ, আমারও পার্টির নানান দায়িত্ব ছিল। সেখানে সেখানে কি নানান আলোচনা, সারাদিন কথাবার্তা। উনি খুব সিগারেট খেতে ভালোবাসেন, আমি এই ভালোবাসতেন খুব। উনি একমাত্র যে রেগুলার সিগারেট খেয়ে যেতেন, সেটা আমার খুব মনে পড়ে। এবং ওনার সঙ্গে তখন একসঙ্গে থাকা দৌলতে, কেরালায় আমি তখন চাকরি করি, ইউনিভার্সিটির প্রফেসর। প্রচুর বাঙালি যখন দেখলো যে বুদ্ধদেব বাবুর সঙ্গে আমার যোগাযোগ আছে, তারা আমাকে বললো যে ওনার সঙ্গে পরিচয় করিয়ে দাও। তো দেখুন, সেটা আমি ওনার অনেকের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলাম। এবং সবাই কিন্তু, যেটা আমরা একসঙ্গে, আমার যেটা মনে পড়ে, যে উনি কিন্তু কোনো ধরনের, মানে অত ক্ষমতার শিখরে থেকেও ওনার একটা অ্যারোগ্যান্স ছিল, উনি একটু অহমিকা বোধ ছিল, যে পার্টির মধ্যে ওনার মানে পার্টির লাইনের পড়াশোনা ওনার যে কোনো লোকের থেকে কম নয়, এটা উনি মনে করতেন। কিন্তু ওনার সম্বন্ধে কোনোভাবে যে সরকারি নীতিতে হস্তক্ষেপ করেছেন অবৈধভাবে, দুর্নীতির মধ্যে থেকেছেন, সেটা কোনোদিন ওনাকে দেখিনি। যেটা অন্য নেতাদের সম্বন্ধে শোনা যায়, তাদের নেতাদের মেয়েদের বা ছেলেদের মার্কস বাড়ানোর জন্য তারা নানানভাবে চেষ্টা করেছে। আমার বন্ধু বান্ধবের কাছে বলেছি রিভিউতে মার্কস বাড়িয়েছে, কিন্তু বুদ্ধদেব বাবুর কোনো দিন মানে এই ধরনের কোনো অনুরোধ কারোর কাছে রেখেছেন বলে আমার 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 জানা নেই। একদম। তো হ্যাঁ, কিন্তু ওই যেটা দেখা গেল যে ওই এই ব্যাপারটাতে যখন সিঙ্গুর এবং নন্দীগ্রামের আন্দোলন হচ্ছে, সেইখানটাতেই ওনার একটা অ্যারোগান্স ধরা পড়ে গেল। ওইখানেই সে আপনার ওই নন্দীগ্রামী ওখানেই 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 সে হবে, আপনার সিঙ্গুরে আমার ওইখানেই হবে, শিল্প হবে। এই একটা ভাবনা চিন্তা ওনার মধ্যে এসে যাওয়াতে, এবং সেখানে কিছুটা গায়ের জোরি জোর জবরদস্ত, অনেকটা বিশ্বাস করে ফেলেছিলেন পার্টির যিনি নন্দীগ্রামের যিনি নেতা ছিলেন, পার্টির যে মেদিনীপুরে তখন আহ লক্ষণ শেঠ, তারই উপরে নির্ভর করে ওনারা চলেছিলেন। তো যাই হোক, তো ওনার কিন্তু ইচ্ছে ছিল, যেটা আমি বুঝেছি, যে পশ্চিমবঙ্গের শিল্প হোক। সেটা হয়তো খুব বিলেটেড রিয়েলাইজেশন, কিন্তু শিল্প ছাড়া যে এগুলো যাবে না, সেটা কিন্তু উনি কিন্তু বুঝেছিলেন। এবং সেইভাবেই মানে উনি যখন 2000-এ মুখ্যমন্ত্রী হ্যাঁ, হলেন। উনি উনি যেটা বলতেন যে কৃষি এবং শিল্পের মেলবন্ধনেই হবে হুম, বাংলার হুম। আগামী দিনের স্বপ্ন। কিন্তু আমরা জানি না যে কোনো কারণে, যাই হোক, সিঙ্গুরে সেই শিল্প তো আর হলো না, সেই জমির যে অবস্থা আমরা আজকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, মানে সেখানকার যারা অনিচ্ছুক, যারা আর কি জমিদাতা ছিলেন এবং ইচ্ছুক জমিদাতা, এই যে পুরো বিষয়টা নিয়ে যে জাঁতাকলে, যার জাঁতাকলে আজকে এই সিঙ্গুরে প্রায় বলা যায় যে শ্মশানে পরিণত হয়েছে, না শিল্প আছে না কৃষি আছে। সেই জায়গাটা থেকে আজকে কিন্তু প্রায় 2011 সাল, মানে 2006 সালে সিঙ্গুর নন্দীগ্রাম, 2006-07 সাল থেকে আর আজকে 2024, অর্থাৎ প্রায় 18-19 বছর। তো আমি জানি না বাংলার মানুষের বা বাংলার কি এই যে শিল্প আর কৃষির যে মেলবন্ধন, সেটা কোন জায়গায় পৌঁছেছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি। কিন্তু বুদ্ধদেব বাবুর মধ্যে যে ভাবনা ছিল, বুদ্ধদেব বাবুর মধ্যে যে একটা সাংস্কৃতিক চিন্তাধারা, মনোভাব ছিল, সেটাকে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে হয়তো ওই সময়টা কেউ কেউ তাকে ভুল বুঝেছিলেন সেই ঘটনার প্রেক্ষিতে, কিন্তু আজকে এসে কোথাও যেন সে রাজনীতি হোক বা রাজনৈতিক ব্যক্তিত্ব হোক বা যে কোনো সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাধারণ মানুষ হোক, তারা কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্যকে যে ওই সময় কিছুটা হলেও যে ভুল বুঝেছিল, বা তার যে স্বপ্ন, সেই স্বপ্ন যে কোথাও ভুল ছিল না, সেটা কিন্তু আজ সত্যি প্রমাণিত হলো। আজকে প্রয়াণ দিবসে আমরা স্মৃতিচারণা করলাম খানিকটা রাজাদার সাথে যে সম্পর্ক, বা প্রথম দিকে রাজাদা যখন কলেজ জীবনে ছাত্র রাজনীতি করছেন, সেই সময়
বুদ্ধদেব বাবুর সঙ্গে তার যে বেশ কিছু সময় কাটানো, সেটা আমরা শুনলাম। আশা করব যে আবারও, যে তাকে তো আর আমরা পাবো না, কিন্তু তার যে চিন্তা ভাবনা, তার যে সততা, এটাকেই আগামী প্রজন্ম বা তাকে পাথেয় করে এগিয়ে যাবে, এটাই আমাদের আশা। ধন্যবাদ রাজেতা, ধন্যবাদ আপনাদের। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।